গভীর রাতে শেখ হাসিনাকে কি আরো নিরাপদ আশ্রয়ে জায়গা দিল ভারতবর্ষ? কারণ উত্তরপ্রদেশের একাধিক প্রত্যক্ষদর্শীরা যে খবর জানিয়েছেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো। সারা বিশ্বের একাধিক নিউজ পোর্টালে সেই খবর প্রকাশিত হয়েছে এই বলে যে গভীর রাতে শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে নিয়েছে ভারত সরকার। এই ভিডিও যখন বানাচ্ছি ঠিক তার কিছুক্ষণ আগেই ভারতবর্ষের বিদেশমন্ত্রী ফের একবার বাংলাদেশকে নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারত সরকার কাজ করতে আগ্রহী এবং বিশ্বের সব প্রতিবেশী দেশেদের মধ্যেই কিছু না কিছু সমস্যা আছে। উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার ইস্যুতে ভারতের বিদেশমন্ত্রী কোনো মন্তব্যই করেনি। এক্ষেত্রেই প্রশ্ন উঠেছে অনেক, হাসিনার ভবিষ্যৎ ঠিক কোন জায়গায়? অনেকে বলছেন হাসিনাকে জায়গা দিয়ে নাকি ব্যাকফুটে পড়ে গেছে ভারত। সত্যি কি তাই? হাসিনাকে ঠিক কোন কোন উপায়ে ভারতে দীর্ঘমেয়াদী ভাবে থাকার জায়গা করে দিতে পারে ভারত? এসব নিয়েই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিও শুনছেন তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি ভবিষ্যতের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ থেকে হাসিনার ভারতে আসার জন্য সময় নির্ধারিত ছিল ৪৫ মিনিট। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদেরও থাকার সুব্যবস্থা আছে। সেখানেই প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে সরিয়ে নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছিল বিভিন্ন মাধ্যম সূত্রে। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে রাজধানীর দিল্লিরই বিভিন্ন গোপন ঠিকানায়। ফলে শেখ হাসিনা ও তার সঙ্গে বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না, বর্তমানে রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটাই কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টার চাপিয়ে। কিন্তু ভারত তাকে কোথায় জায়গা দিয়েছে সে বিষয়ে কোনো নিশ্চিত ইনফরমেশন বা তথ্য ভারত অফিসিয়ালি কিন্তু প্রকাশ করেনি। কিন্তু বিষয় হলো শেখ হাসিনাকে নিয়ে ভারত কি সত্যি বিপদে? কারণ কেন হঠাৎ করে শেখ হাসিনাকে কি অন্যত্র সরিয়ে নিয়ে আসা হলো? ভারত সরকারের নীতি কিন্তু বৈদেশিক কোনো কারণে কোনো বিদেশি শক্তির চাপের কাছে মাথা না নোয়ানো। যারা চীনের শক্তির কাছে মাথা নোয়ায়নি আমাদের উত্তর সীমান্তে, উত্তর পূর্ব সীমান্তে, তারা কি করে বাংলাদেশের মোহাম্মদ ইউনিস যখন ধমক দিলেন যে তিনি চিকেন নেক কেটে দেবেন এবং সেভেন সিস্টার এর অসুবিধা হবে, মানে সেভেন সিস্টার কে ওরা দখল করে নেবে, তখন ভারতবর্ষ এই হুমকির কাছে মাথা নত করে হাসিনাকে তার দেশে পাঠিয়ে দেবে, এটা একদম যুক্তিহীন ব্যাপার। হাসিনাকে পাঠিয়ে যদি ভারতের কোনো ইন্টারেস্ট সার্ভ হয় তাহলে তারা হাসিনাকে পাঠাতে পারে, কিন্তু এক্ষেত্রে ভারতের কোনো ইন্টারেস্ট তাতে সার্ভ হচ্ছে না। বরঞ্চ ভারতকে যারা ধমক দিচ্ছে, চমক দিচ্ছে, ভারতকে যারা ভয় দেখাচ্ছে, তাদের কাছে ভারতের সারেন্ডার করা, এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই যুক্তিহীন এবং আমার মনে হয় না যে ভারত সরকার এইভাবে কোনো চিন্তা ভাবনাও করছে। আর সেটা তো তাসলিমা নাসরিনের ক্ষেত্রেই প্রমাণিত। দেখুন, বেসিক্যালি বাংলাদেশ সরকার ভারতে শেখ হাসিনা আসার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার যে পাসপোর্টে তিনি ৪৫ দিনে বেশি কোনো দেশে থাকতে পারেন না, সেই লাল পাসপোর্টটাও বাতিল করেছে। ফলে ভারত সরকার ঠিক কোন নিয়মে শেখ হাসিনাকে তা নিজেদের দেশে জায়গা দেবেন সেই নিয়ে একাধিক কূটনৈতিক মহল কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছে। আপাতত যে খবর আমরা পাচ্ছি তা ভারত এখন তিনটে ভাবে শেখ হাসিনাকে এই ভারতবর্ষে জায়গা দিতে পারে। এক নম্বর, নিঃসন্দেহে ভারত চাইতেই পারে শেখ হাসিনা যেন পৃথিবীর অন্য দেশে অর্থাৎ তৃতীয় কোনো দেশে মুভ করে যান, তাহলে ভারতের সঙ্গে বর্তমান বাংলাদেশ সরকারের সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। এদিকে আরব সহ ইউরোপের একাধিক দেশে কথাবার্তা ভারত বলার চেষ্টা করলেও কোথাও থেকে এখনো সবুজ সংকেত এসে পৌঁছয়নি। শেখ হাসিনা যে সরকারিভাবে কোনো দেশে আবেদন করেছেন সেই নজিরও কিন্তু নেই। এর আগে পাশ্চাত্যে ইউরোপে আমেরিকাতে তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু আমেরিকান গভর্নমেন্ট পরিষ্কারভাবে শেখ হাসিনাকে কিন্তু সেই ছাড়পত্র দেয়নি। পরবর্তীকালে দ্বিতীয় যে পন্থাটা, যদি আপনি রাজনৈতিক আশ্রয়ে ভারত শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদীভাবে রাখতে পারেন, শুধু এবার নয়,
1975 সালেরও কিছু সময় কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় হয়ে এই বাংলাদেশ থেকে ভারতে এসে থেকেছিলেন। এখানে প্রশ্ন হলো অনেক, যদি রাজনৈতিক আশ্রয়ে কোনো ব্যক্তিকে রাখেন তাহলে সেই দেশের সঙ্গে সম্পর্ক কিন্তু বিঘ্নিত হওয়ার একটা পরিকল্পনা থাকে। আপনি যদি দেখেন, দলাই লামাকে ভারত যখন এই তিব্বত থেকে আসার পর জায়গা দিয়েছিল, সেই থেকে কিন্তু চীনের সঙ্গে ভারতীয়দের যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। আজ 65 বছর পেরিয়ে দলাই লামা সারা বিশ্বের কাছে বন্দিত হলেও সেই চীনের সঙ্গে সম্পর্ক কিন্তু আজও ঠিক হয়নি। এই দুটো ভাবে তো অবশ্যই থাকতে পারেন। 3 নম্বর যে ভাবটা, তা নিঃসন্দেহে এটা একটু কঠিন, কিন্তু ভারত সরকার এতটাই অ্যাগ্রেসিভলি কোনো ডিসিশন নেবে বলে এই মুহূর্তে মনে হয় না। কিন্তু যেহেতু রাজনৈতিক মহল মনে করছেন যে ভারত বোধহয় শেখ হাসিনাকে ব্যাক করতে পারেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগের সরকার যদি আরও একবার নির্বাচনে জেতেন বা নির্বাচিত হতে পারেন, তাহলে শেখ হাসিনাই হতে পারেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক রক্ষা করার একমাত্র ব্যক্তি। যদিও সেই সম্ভাবনা, সেই তত্ত্ব কিন্তু আমার খুব মনে হচ্ছে না যে এটা হতে পারে। বাংলাদেশ কিন্তু যখন 1971 সালে স্বাধীন হয়, তখন বাঙালি বলতে সেটা বাংলাদেশিদের বোঝাচ্ছিল। পশ্চিমবঙ্গের বাঙালি, পার্টিকুলারলি হিন্দুরা এবং ভারতীয়রা বাংলাদেশিদের থেকে বরাবরই আলাদা ছিল, তখনও আলাদা হয়ে গেছে। এবং সেখানে একটা কথা তোমাদের আমি আগেও বলেছিলাম যে তিনি থ্রেট দিয়েছেন ওই মোহাম্মদ ইউনিস, যে যদি ভারতের বিরুদ্ধে তাদের নামতে হয়, ভারত যদি তাদের কথা না শুনে, তাহলে তিনি চিকেন নেক বিচ্ছিন্ন করে দিয়ে ওই 7 সিস্টার্স, ভারতের 7টি রাজ্য ও নাকি বিপদে পড়বে। এটা সরাসরি হুমকি দেওয়া, একটা যুদ্ধের হুমকি। কারণ দেখুন, শেখ হাসিনার বয়সও 75 বছর পেরিয়ে গেছে। এদিকে এই তত্ত্ব হতে পারে, ইউনিস যদি 84 বছর বয়সে রাষ্ট্রপ্রধান হতে পারে, শেখ হাসিনা কেন পারবেন না? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস না হলেও শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, সেই জল্পনা কিন্তু রাজনৈতিক মহলও দৃঢ়ভাবে বিশ্বাস করছে না। এবার এ বিষয়ে আরও কিছু কথা আমাদের সামনে এসেছে। অনেকে বলছেন, পাসপোর্ট যদি বাতিলই হয়ে যায় তাহলে শেখ হাসিনা একটা দেশ থেকে অন্য দেশে ট্রাভেল কিভাবে করবেন? দেখুন, এক্ষেত্রে ভারতের রুল খুব স্পষ্ট। যখন শেখ হাসিনা ভারতবর্ষে এসেছিলেন, তখন ভিসা অন অ্যারাইভেল এই স্ট্যাম্প কিন্তু পাসপোর্টে দেওয়া হয়েছিল, অর্থাৎ তিনি বৈধ ভিসা নিয়েই ভারতবর্ষে এসেছেন। এরপরে তার ভিসা যদি বাতিল হয়ে যায় তাহলে ভারতবর্ষের কিছু করার থাকে না, কিন্তু তার এই বসবাস করার এই সময়টা কিন্তু বৈধ হলে গণ্য হবে। দ্বিতীয় যে বিষয়টা, ভারতবর্ষ থেকে তিনি অন্য কিভাবে কোনো দেশে যেতে পারেন কোনো পাসপোর্ট ছাড়া, এক্ষেত্রেও ভারতের সংবিধানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। ভারত যদি ট্রাভেলিং পারমিট একটা শেখ হাসিনার নামে ইস্যু করে, তাহলে সেই ট্রাভেলিং পারমিট নিয়ে কিন্তু বিশ্বের যে কোনো দেশে তিনি ট্রাভেল করতে পারবেন। অর্থাৎ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতেও ভারতের কিন্তু কার্যত কোনো বাধা থাকবে না, এবং যতদিন ইচ্ছা তিনি ভারতেই কিন্তু থাকতে পারবেন। এক্ষেত্রে সরকারিভাবে শেখ হাসিনা ফের একবার বাংলাদেশে কিন্তু পাসপোর্ট বা ভিসার আবেদন করতেই পারেন। এক্ষেত্রে যদি ধরেও নেওয়া যায় বাংলাদেশ সরকার শেখ হাসিনার ভিসাটিকে রিজেক্ট করবেন, তাহলেও এই যে অ্যাপ্লাই করেছেন আবেদনপত্রের বেসিসেও কিন্তু ভারত সরকার সেই থাকাটাকে কিন্তু বৈধতা দিতে পারে। তিনি বলেছেন, যেমন ধরুন ভারতে এরকম হাজার হাজার তিব্বতী শরণার্থী আছেন যারা জীবনে কখনো ভারতের পাসপোর্ট নেননি, কিন্তু বিদেশের জন্য ভারত একটি ট্রাভেলিং ডকুমেন্ট ইস্যু করে, সেটি দিয়েই তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন। পরবর্তীকালে তিনি আরো বলেছেন, এরপরও কিন্তু নর্মাল পাসপোর্টের আবেদন করার জন্য শেখ হাসিনার অধিকার থাকবে। ধরে নিলাম নতুন বাংলাদেশ সরকার সেই আবেদন মঞ্জুর করবে না, কিন্তু এরপরেও একবার আবেদন করলেই ভারতের চোখে অন্তত এই দেশে থাকাটা আইনসম্মত হয়ে যাবে। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন, বিভিন্ন গবেষকরা এবং যারা এই বিষয়ে কাজকর্ম করেন, উচ্চপদস্থ উপদেষ্টারাও কিন্তু বলছেন আবেদন করলেই শেখ হাসিনা ভারতে কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে থাকতে পারেন। তাহলে কি ফের একবার পাসপোর্ট বাতিলের পর শেখ হাসিনা আরো একবার পাসপোর্টের আবেদন করবে বাংলাদেশ সরকারের কাছে? এখন বিষয়ে দেখার হলো দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যেভাবে অবনতিতে পৌঁছাচ্ছে, সরকারি মহলে না হলেও মানুষজন একে অপরের বিরুদ্ধে যেরকম বিষোদ্গার করছেন শেখ হাসিনা ইস্যুতে, ভারতের প্রতি সেই বৈদেশিক মানুষদের মনোভাব কোন জায়গায় গিয়ে ঠেকে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। নিঃসন্দেহে জানাবেন আপনারা কি ভাবছেন।